কাজে আমি এদেরকে বেয়াদব মনে করি, আমি এদের কথার কোনো উত্তর দেব না। এই যে আওয়ামী লীগকে আমরা দিব কি দিব না, একটা বাচ্চা ছেলে এইভাবে কথা বলে ফেলে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না, কারণ স্থানীয় নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই। তাহলে সরকার যে বলছে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি একসাথে সরকার নিচ্ছে, কিভাবে বাস্তবায়ন করবে? নির্বাচনের ব্যাপারে আমার ভাই একটা দলের মূল ব্যক্তি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এখন উনি এক্সিকিউটিভ, মূল এক্সিকিউটিভ। আমি জানি উনি আজকে গিয়েছিলেন নির্বাচন কমিশনে, উনি কথাগুলো বলবেন। আমি শুধু এটাই বলতে চাই, আমি ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করি, উনি তো খুব যুক্তিবাদী মানুষ, শান্তিতে নোবেল পাইছেন, উনি আমাদের চেয়ে বড়, উনাকে তো আমরা দেশের গার্জেন মানি। আমরা যে আন্দোলনটা সর্বশেষ করলাম, যে আন্দোলনে শেখ হাসিনা চলে গেল একদম, কারণ এটা তো শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছিল না, এটা তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। এইটা যে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে এপিলেট ডিভিশন, এটা যে হাসিনা বিরোধী আন্দোলন, টোটাল হাসিনার পতন আন্দোলনে রূপান্তরিত হইল, এটা স্লোগানটা কি ছিল? স্লোগান ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। এখন শেখ হাসিনা কি স্থানীয় সরকার ছিল না জাতীয় সরকার ছিল? শেখ হাসিনা তো জাতীয় সরকার ছিল। আমরা কিন্তু স্থানীয় সরকারের পক্ষে বিপক্ষে আন্দোলন কিন্তু 80-র দশকে করেছি এরশাদের সময়। এটা তো স্থানীয় সরকারের পক্ষে বিপক্ষের আন্দোলন ছিল, এটা হচ্ছে জাতীয় সরকার, হাসিনার ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন। কাজেই যেখানে স্লোগানটাই ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, সেইখানে তো আরেকজন আসতে হবে, জাতীয় সরকার, একটা জাতীয় সরকারই হবে। এর পরিবর্তে একটা সংস্থা, এটা তো স্থানীয় সরকার, শেখ হাসিনা চলে যাবে, এখানে স্থানীয় সরকার তো হইতে পারে না, জাতীয় সরকার। যেমনটি আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে যে সারা দেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের উপর জেলা পরিষদের দায়িত্ব অর্পিত হয়েছে। এ কারণে একজন ডিসির পক্ষে একাধিক দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন যে ব্যক্তিগতভাবে আমি মনে করি আগে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এইসব ছেলে পেলের কথা, এখানে বৈশা বৈশা সিংহাসনে বৈশা বৈশা মজার মজার কথা বলে, ওইসব ছেলেরা মেম্বারের ভোট পাবে। আমি চ্যালেঞ্জ করলাম ইউনিয়ন পরিষদ, ওইসব ছেলে পেলের কথার উত্তর আমি দেব না। নিজেকে খুব ছোট মনে হয়, খুব ছোট মনে হয়। তারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা দখল করে, কিন্তু এইসব ছেলে পেলেদের উত্তর আমি দেব না। ওর বাপও আমার চেয়ে বয়সে ছোট। আমি যখন ৭১-এ মুক্তিযুদ্ধ করি, ওর বাপের সঙ্গে ওর মার দেখা হয়েছে না। ওইসব ছেলেপেলেদের বড় বড় কথার উত্তর আমি দেব না। এরা বেয়াদব। এই বেয়ে দিয়ে যতগুলো কথা আছে সবগুলা এদের ক্ষেত্রে প্রযোজ্য। ও বলে ফেলবে, ও সব জানে বাংলাদেশের এই আছে এই আছে, এই স্থানীয় নির্বাচন না হইলে ওর লেখাপড়া কি লেখাপড়া করে, সে কি করছে? একটা আন্দোলনে 1 মাস পর্যন্ত খালি একজন, ওই আমি ছিলাম একজন সমন্বয়ক, গুলি খাইছে। রাজপথে কতদিন মিছিল করছে? আমরা 60 বছর মিছিল করি। ওইসব অভিজ্ঞতার কথা বলে লাভ নেই, বড় বড় কথা এইসব ছেলেদের মুখে মানায় না। আমি এই কারণে শুধু ইউনূস সাহেবকে বলি, ছেলেদেরকে বলি না। আমি এদেরকে ছেলেরাই বলি। আমি এদের কথার উত্তর দেব না। এই পৃথিবীতে এই ধরনের অসামঞ্জস্যমূলক রাজনৈতিক পরিবেশ কোন দেশে আসে নাই যেটা আমাদের দেশে আসছে। অসামঞ্জস্যমূলক বিষয়টি বুঝতে চাই, বুঝেন নাকি? না, আমার 60 বছর রাজনীতি করে সমস্ত জাতীয় নেতাদেরকে এখন এইসব বাচ্চা ছেলে পেলেদের সঙ্গে মানে কথার উত্তর দিতে হয়। ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা বললে, মহাসচিব, এইসব বাচ্চা ছেলে পেলেরা কথা বলে উত্তর দেয়। বেয়াদব। আর মানুষ নাই। কাজে আমি এদেরকে বেয়াদব মনে করি, আমি এদের কথার কোনো উত্তর দেব না। এটা একদিন প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হবে। যারা শুধু ওদের চেয়ে ছাত্রনেতা, বড় ছাত্রনেতা ছিল না বাংলাদেশে, 37-এ ছিল না, 47-এ ছিল না, 52-তে ছিল না, 62, 64, 69, 71-এ ছিল না। মুক্তিযুদ্ধ করে আসছি, একটা কষ্ট জমা দিছি। আমরা তো বলি নাই মুক্তিযুদ্ধের পরে যে আমাদেরকে মন্ত্রী বানাও। এত শুধু লাভ এবং লোভে এই কাজগুলো করছে। একটা কালো চক্র, একটা অন্ধকারের শক্তির মাধ্যমে তারা
পরিচালিত হয়ে এই কাজগুলো করছে, এখন এখানে বসছে, নিজের সর্বনাশ করবে, দেশকে সর্বনাশ করবে এবং সারা বাংলাদেশে আবার নতুন করে অন্ধকারে নিয়ে যাবে এরা। এইসব কথা আমি খুব ক্লিয়ারলি বলি, কোনো কিছুতেই যদি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, যদি আরেকটা যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ এবং রক্তাক্ত যুদ্ধের সৃষ্টি করতে না চায় ইউনূস সরকার, তাদের উচিত হবে একটা জাতীয় নির্বাচন। 18 কোটি মানুষ একসাথে ভোট দেবে, 18 কোটি মানুষ একটা কারণে ভোট দেবে। তারা প্রথমে সিদ্ধান্ত করবে এই দেশের নেতা কারা হবে, দায়িত্ব কারা নিবে, তারপরে স্থানীয় নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ হবে, উপজেলা হবে, মেয়র ইলেকশন হবে, আরো হবে। কিন্তু এটা স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ নেই, দেশে ভোট হয় নাই, এই দেশে আন্দোলন হয় না। আন্দোলনটাই হয়েছে 3 বার জাতীয় নির্বাচন হয় নাই সঠিকভাবে, 14 সন, 18 সন, 24 সন। 36 বছরের একটা ছেলে, একজন যুবক কোনোদিন ভোট দিতে পারে নাই, সেই ভোটটা হলো জাতীয় ভোট, সেই ভোটটাই এখন মানুষ দিতে চায়। এইসব রং বেরঙ্গের কথা কইয়া আর কিছু বললাম না, অনৈতিক অবিবেচক কথা কইয়া ক্ষমতাকে, অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার নাম হইল এই দেশে নতুন করে আবার একটা গন্ডগোল লাগানো। কাজী সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যা বলছে, এইসব একটা কালো অন্ধকারের শক্তি বাদে যারা এই দেশের সমস্ত স্থানীয় পাওয়ার দখল করে বসে আছে। আপনি ক্ষমতার কথা বলছিলেন, কিন্তু ছাত্ররা বলছে যে ছাত্র জনতা ক্ষমতামুখী না। যদি ক্ষমতামুখী হতো, 5ই আগস্ট যদি ছাত্র জনতা নির্ধারণ করতো এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এর বিপক্ষে যে কথা বলার স্পর্ধা ছিল না। এইটা আরেকটা বেয়াদব, এইটা একটা বেয়াদবি। ওদের কি আছিল, কি আছে তাদের? কতগুলা মব ছাড়া 10,000 ছেলের একটা মিছিল করিয়া একটা বাড়িতে আগুন লাগানো আর বুলডোজার আর কিছু লুট করা ছাড়া এদের কি শক্তি আছে? তাহলে গো ফর ইলেকশন। আমি তো চ্যালেঞ্জ করলাম, যারা এইসব বড় বড় কথা বলে, গো ফর ইলেকশন, যেখানে গিয়ে দাঁড়ায় দেখো পার্লামেন্টে শিগগিরই তাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তাদের এই নতুন রাজনৈতিক দল নিয়ে আপনার ভাবনা কি? এই নতুন রাজনৈতিক, যদি রাজপথে রাজনৈতিক দল করে, যেভাবে বিরোধী দল হয়, একটা রাজনৈতিক দল যেভাবে পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা অনুযায়ী সৃষ্টি হয়, সেই সংজ্ঞা অনুযায়ী করলে তাদেরকে আমি অভিনন্দন, আগাম অভিনন্দন। এমনকি রাজপথে মানুষের ক্ষেতের আইলে, কুড়ে করে মানুষের বস্তিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে গরিব মানুষের সন্তানদের সুখ দুঃখের সাথী হয়ে, এই দেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের সুখ দুঃখের সাথে যদি সন্তানেরা দল করিয়া ক্ষমতায় আসতে পারে, আমি আগাম অভিনন্দন জানায় রাখলাম। আর ওই সিংহাসনে বৈশা ওই সব ছেলে পেলে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়াই, এইসব ছেলে পেলে এইসব বাজে বাজে বেয়াদবির কথা কইতে পারে, ওই সিংহাসনে বৈশা যদি কিংস পার্টি করতে চায়, নিশ্চয়ই একদিন এই দেশের মানুষ রুখে দেবে, আমি বললাম। এবং এর পরিণত খুব ভালো হবে না। দল যদি তারা পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা অনুযায়ী করে, আমি যেভাবে বললাম, তাদেরকে সেলিউট রইল, তাদের জন্য দোয়া রইল এবং অভিনন্দন রইল। ধন্যবাদ। সরকার নির্বাচন আগে করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্তের ভেতর থেকে বেরিয়ে আসবে, তারা পাড়া মহল্লায় সন্ত্রাস করবে, দেশে অরাজকতা তৈরি হবে, জানিয়েছেন বিএনপি মহাসচিব। অন্যদিকে পর উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের যারা অন্যায় না করে থাকলে তারা আসলে নির্বাচনের সুযোগ পাবে। কি পরিস্থিতির মুখোমুখি হব আমরা? আমি স্থানীয় সরকার নিয়ে আর কোনো কথা এভাবে বলতে চাই না। স্থানীয় সরকার নির্বাচনটাকে যারা সামনে এনেছেন, আমি তাদের শুভবুদ্ধি যদি উদয় না হয়, এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে এরা 5ই আগস্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কারণ 5ই আগস্টে স্থানীয় সরকারের কোনো ব্যাপার ছিল না, সেটা জাতীয় সরকারেরই ব্যাপার ছিল। কাজে স্থানীয় সরকার এনে যারা 5ই আগস্টের আন্দোলনকে কলুষিত করছেন, তাদেরকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি। 1, 2 নম্বর হলো, তারপরে যদি তারা সংশোধন না হয়, এই ছেলের মতো যদি কথা বলে সিংহাসনে বৈশা মহারাজার মতো, আমার ভাই প্রিন্স যে কথাটা বললেন, আমি একমত। আমি 2 দিন যাবৎ বলছি যে ইউনূস সাহেব, যদি আপনি এদেরকে প্রশ্রয় দেন, অলরেডি আপনি তাদেরকে প্রশ্রয় দিয়েছেন, রাষ্ট্র মানে এই দল করতে উৎসাহিত করে দেশে বিদেশে, এখনো যদি তাদের এইসব অপকর্মের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করেন বা তাদেরকে যদি প্রশ্রয় দেন, আমি বলবো
অন্তর্বর্তী সরকারের ক্ষমতার দরকার নেই। অলরেডি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিল, তত্ত্বাবধায়ক সরকারের আইন অলরেডি পাশ হয়ে গেছে। কাজে সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকারের আইনটাকে সংশোধন যেভাবে হয়েছে সেইভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, কারণ এরা নিজেদেরকে এখন আর নিরপেক্ষ রাখতে পারছে না। এক, লোকাল গভর্নমেন্টের কথা বলে নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করে। দুই, এই যে আওয়ামী লীগকে আমরা দিব কি দিব না, একটা বাচ্চা ছেলে এইভাবে কথা বলে ফেলবে, এইভাবে বিভ্রান্ত করার কারণে। তিন, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে নিজেদের যে চিরায়ত যে ওই যে আলবদর রাজাকারের চিন্তাকে চাপিয়ে দেওয়ার কারণে 47 এবং 24-কে তারা মুক্তিযুদ্ধ বলার কারণে, 71-কে অস্বীকার করার কারণে, যদিও এখন অনেক পেছে পড়ে একটু গলা টান দিয়ে স্বীকার করতেছে হ্যাঁ 71ও আমাদের ভিত্তি, তারপরে আমি বলবো এই কারণে তাদেরকে জাতির কাছে মাপ চাইতে হবে এবং সমস্ত কিছুকে তারা আজকে কন্ট্রাডিকশনের মাথায় ফেলে দিচ্ছে। আমি খুব ক্লিয়ারলি বললাম, বাংলাদেশে তারা এখন গান, লালনের গান হতে দিচ্ছে না, তারা মহিলা সমিতির নাটক বন্ধ করে দিচ্ছে, তারা ওই যে মহানগর নাট্যমঞ্চ বন্ধ করে দিতেছে, তারা মেয়েদের ফুটবল খেলা, যে মেয়েরা ভারত উপমহাদেশের সমস্ত খেলায় ফুটবলে ফার্স্ট হয়েছে, 2বার 3বার চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে অপমান করতেছে। কে হিজাব পরবে, কে বুরকা পরবে, কে 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 সেলোয়ার কামিজ পরবে, কে শাড়ি পরবে, মেয়েরা ঘরে থাকবে না বাইরে থাকবে। আমার কাছে এখন পর্যন্ত প্রমাণ আছে, রমনা পার্কে এখন মেয়েরা হাঁটতে গেলে কিছু লোক আইসা বলে মাথার মাঝে কাপড় দিয়ে হাঁটেন, অথবা কালকে আসলে হিজাব পরে আসবেন। এবং বিভিন্ন জায়গাতে হিজাব এবং বোরকা বিতরণের কর্মসূচি শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই যে এই সব কাজ শুরু হচ্ছে, এই কাজের জন্য বাংলাদেশকে যেভাবে বিতর্কিত করা হচ্ছে, যে মেয়েটি হিজাব পরে সেও আমার মা, সেও আমার বোন, যে মেয়েটি হিজাব পরে না, সেলোয়ার কামিজ পরে চুল খুলে চলে, সেও আমার মা, সেও আমার বোন। ফজলুর রহমান, আপনি বলছিলেন যে একের পর এক ঘটনা ঘটাচ্ছে, তারা কারা, তাদের শক্তির উৎস কি? আমি সেই আলোচনায় আসতে চাই, বিস্তারিত শুনতে চাই, সুস্পষ্টভাবে জানতে চাই বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনা চলছে সরকার, আস্থা, প্রত্যাশা ও রাজনীতি শিরোনামে। আবারও ফিরছে আলোচনায়। অ্যাডভোকেট ফজলুর রহমান, একের পর এক বিতর্কিত ঘটনার বর্ণনা আপনি দিচ্ছিলেন। জানতে চাই যে কারা বাংলাদেশের চেতনার সংস্কৃতিতে আঘাত করছে, তাদের শক্তির উৎস কি? এটার পিছনে আমি খুব সুস্পষ্টভাবে, প্রিন্স সাহেব কি বলবেন না বলবেন জানি না, কিন্তু আমি আমার সমস্ত কিছু রিস্ক নিয়ে বলছি। এইটার পিছনে 71-এর পরাজিত শক্তি হলো দায়ী, যারা এখন নাই অনেকেই, কিন্তু তাদের অনুসারীরা যারা আছে, যারা পত্রিকাতে লেখে মুক্তিযুদ্ধ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই শক্তিটা হইল মূল দায়ী। এখন বোঝা গেছে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আমি মনে করছিলাম তাদের চরিত্রের পরিবর্তন অনেক হয়ে গেছে, 54 বছর পরে হয়তোবা তারা ভাববে 71 একটা ভুল করছিলাম, এখন একটু, কিন্তু তারা সংশোধন হয় নাই। তারা এই দেশটাকে আবার নতুন করে এটাকে আবার জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য, আবার পবিত্র ধর্ম ইসলামের নামে এই রাষ্ট্রটাকে মধ্যযুগের বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য। অথচ ইসলাম কিন্তু আধুনিকতার শ্রেষ্ঠ উদাহরণ, কিন্তু মোল্লাতন্ত্র আর ইসলাম এক জিনিস নয়। আমি এই কথাগুলো বলবো, সে এটার চিন্তা করে ওয়াহাবিজম এই দেশে প্রতিষ্ঠা করার জন্য এরা সমস্ত মাজারগুলো ভেঙে দিচ্ছে। এদের যারা ওয়াজ করে, ওয়াজের মৌলানা সাহেবরা প্রত্যেক দিন আমি শুনতেছি শাহজালালের দরগা ভাঙিয়ে দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানাইতেছে। এইভাবে এই দেশে যে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরা এই দেশে ইসলাম প্রচার করছিল, তাদেরকে অপমান করে, তাদের মাজারকে অপমান করে এবং তাদের পন্থী সেই সব আহলে সুন্নাতুল জামাতের মানুষদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে, অত্যাচার করে থামিয়ে দেওয়ার জন্য যে ধর্মীয় উন্মাদনা শুরু হয়েছে, সেই ধর্মীয় উন্মাদনা এবং ধর্মীয় উন্মাদনার আঘাতটা সবচেয়ে পরে একটা দেশে নারী সমাজের উপরে। আমি খুব ভীত, আমি খুব বিক্ষুব্ধ
মুক্তিযোদ্ধা হিসাবে যে আজকে স্বাধীনতার 54 বছর পরে আমার মেয়েরা কি পোশাক পরবে, মেয়েরা কি গান গাইবে, মেয়েরা ফুটবল খেলবে না ব্যাডমিন্টন খেলবে, এখানে সব জায়গাতে গিয়া সেই মব জাস্টিস করিয়া সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। এই দেশটা কি তাইলে আফগানিস্তান হয়ে যাচ্ছে, যে আফগানিস্তানে ফতোয়া জারি করা হয়েছে ক্লাস 5-এর বেশি কোনো মেয়ে লেখাপড়া করতে পারবে না। আমি ওই দিন দেখলাম পত্রিকাতে 2 দিন পর পর দেখলাম যে আফগানিস্তানের মেয়েরা এখন লুকিয়ে পাকিস্তানে আইসা উচ্চশিক্ষা গ্রহণ করার চেষ্টা করছে। আমরা কি এই দেশটা 30 লক্ষ লোকের রক্ত দিয়া আমাদের লক্ষ লক্ষ নারীর সম্ভ্রমের মাধ্যমে আমাদের পিতার সামনে সন্তান, সন্তানের সামনে মা ধর্ষিতা হওয়ার বিনিময়ে যে দেশটা আমরা পাইলাম, যে রক্তাক্ত বাংলাদেশ, যে মুক্তিযুদ্ধ আমাদের মা মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই যে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশে কি আমাদেরকে আজকে বর্বরদের শাসন দেখতে হবে? আমাদের কি অন্ধকার যুগে আবার ফিরে যেতে হবে কিনা আমি সবসময় ভাবি। এই কথাটা আমাকে বা প্রিন্স সাহেবকে এই জনে জনে বলতে হবে কেন? এটা তো কোটি কোটি মানুষ বলা উচিত। বাংলাদেশের মানুষের তো এই ব্যাপারে সাংঘাতিক ধরনের এদের প্রতি একটা ঘৃণাবোধ সৃষ্টি হওয়া উচিত। এবং যে কালচার চলছে, আমি এইসব কথা বললে, আমার অবশ্য বাড়ি নাই ঢাকা শহর, কাজে আমার বাড়ি ভাঙতে পারবে না, আমার দেশেও কোনো বাড়ি নাই, আমার বাড়ি কেউ ভাঙতে, আমার বাড়িই নাই। আমি দেশে গেলে আমার বাতিজার বাড়িতে থাকি, আর এখানে আইলে পরে ভাড়া বাসায় থাকি। আমার বাড়ি তো আর বুলডুজার দিয়ে ভাঙতে পারবে না, আগুনও লাগাইতে পারবে না। কিন্তু এই যে বুলডুজার পলিটিক্স এবং আগুন লাগায় সব কিছু পুড়ে দেওয়ার যে কালচার শুরু হয়েছে, প্রতিদ্বন্দ্বী পার্টিকে বা প্রতিদ্বন্দ্বী ব্যক্তিকে সবকিছু ধ্বংস করে দেওয়া, মব জাস্টিস করে বা মব মিছিল করিয়া এই যে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতির শেষ কোথায়? ইউনূস সাহেবের মতো একজন শান্তিতে নোবেল লরিয়েট, উনি শান্তিতে দেশের শান্তি, উনি বসে থাকা অবস্থায় যেভাবে বাড়িঘর পুড়ছে, ধ্বংস হচ্ছে, যেভাবে বুলডোজার চালানো হচ্ছে, যেভাবে অন্যদের স্কাল্পচার ভেঙে ফেলুক, কিন্তু বাংলাদেশের 7 জন বীর শ্রেষ্ঠর প্রতিকৃতি বা ভাস্কর্য আমার কিশোরগঞ্জে ভেঙে এটাকে পারাইছে মাটিতে ফেলে। আমি আজকে বাংলাদেশের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই 7 জন বীর শ্রেষ্ঠ কি এতই অপরাধী মুক্তিযুদ্ধ করে হলো? এই দেশে যারা, এরা তো সবাই হলো সামরিক বাহিনীর লোক, এরা রক্ত না দিলে, এরা জীবন না দিলে, বীর শ্রেষ্ঠ না হলে তো আজকে ওয়াকারুজ্জামান সাহেবরা জেনারেল হইতে পারতো না, বাঙালির ছেলে তো লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল মেজর জেনারেল হইতে পারতো না। আমি তাদেরকে ওই দিকে দৃষ্টি দিতে আমি অবশ্যই অনুরোধ করব, তা না হলে